আপনাকে যদি আমি প্রশ্ন করি যে কোন রাশির মানুষ ঘুরে দাঁড়াতে পারে, জীবনে অনেক আঘাতপ্রাপ্ত হলো, অনেক বেশি বিপদে পড়লো বা একেবারেই পড়ে গেল, ধরাশায়ী হয়ে গেল, কিন্তু কামব্যাক করা, উঠে দাঁড়ানো, এই যে শক্তি, এই শক্তিটা সবচেয়ে বেশি এই তুলার মধ্যে থাকে। র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকে তুলা, তার ভিতরে তো রাহু, মঙ্গল, শনি সবার প্রভাব রয়েছে, যার কারণে তার জীবনে তো দুঃখ কষ্ট আসবে, এনে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তুলাতে যাদের রবি, চন্দ্র, লগ্ন বা এমন কোনো মেজর প্ল্যানেট কেউ যদি তুলাতে থাকে, তাহলে সে অবশ্যই এই সমস্যা দ্বারা প্রভাবিত হবেই। রাহু, মঙ্গল, শনির হাত থেকে সে বাঁচতে পারবে না। তার মানে এদের ভিতরে কিন্তু সব রকমের পরিস্থিতি মোকাবেলা করার জ্ঞান থাকে এবং এরা কামব্যাক করতে পারে। অন্যদিকে যদি দেখা হয় কন্যাকে, কন্যার ঘরে কিন্তু -2 লেখা আছে, অর্থাৎ দেখা যায় যে কন্যাতে কোনো মেজর প্ল্যানেট অর্থাৎ শনি, মঙ্গল, রাহু কেউ কিন্তু দৃষ্টি দিতে পারে না, কেউ দৃষ্টি দিতে পারে নাই। বরং আরও বৃহস্পতির 2টা দৃষ্টি সে পেয়েছে, পেয়ে সে আরও মাইনাসে আছে। অর্থাৎ প্লাসে থাকলে তো রাহু, মঙ্গল, শনির একটা প্রভাব তার উপর থাকতো, কিন্তু মাইনাসে রাখা আছে, অর্থাৎ সবচাইতে পিছিয়ে আছে। অর্থাৎ রাহু, মঙ্গল দৃষ্টি থেকে, রাহু, মঙ্গল, শনির দৃষ্টি থেকে যে একেবারে পিছিয়ে আছে, মানে যে রাশিটা রাহু, মঙ্গল, শনির প্রভাব থেকে একেবারে মুক্ত, সেই রাশিটা কিন্তু কন্যা রাশি। কন্যা রাশির মানুষ যদি একবার পড়ে যায়, তাহলে কিন্তু কামব্যাক করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এরা এরা কিন্তু জীবনে যে সংগ্রাম, সংঘর্ষ, কষ্ট পায়, সেই কষ্ট, সংগ্রাম, সংঘর্ষ কিন্তু পূর্ণতা নেই এদের জীবনে। অর্থাৎ একজন শিক্ষার্থী প্রচুর পরিমাণে আ জীবনে দেখা যাচ্ছে যে সংঘর্ষ করছে, সংগ্রাম করছে। কিন্তু সংঘর্ষ, সংগ্রাম করলেও তার যে পূর্ণতার লেভেল, পূর্ণ মাত্রায় কোনো কিছু পেয়ে যাওয়া। দেখা যাচ্ছে একজন মানুষ মাইর খাচ্ছে কারো কাছে। মায়ের খেতে, খেতে সেও তো মায়ের দিয়া শিখে যায় একসময়, তাই না? সেও মারতে শিখে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে সেটা হয় না। সে মার খেয়েই যায়, মায়ের খেয়েই যায়। মায়ের যে সে দিবে, সে মাইরটা সে দিতে পারে না। কারণ সে মায়ের খেতে, খেতে যে মায়ের দেওয়ার যে অনুভব, সেই পর্যায়ে সে পৌঁছায় না। এটাই হচ্ছে তার দুর্বলতা। কারণ সে জন্ম থেকেই কন্যা রাশির উপর রাহুর দৃষ্টি নেই, শনির দৃষ্টি নেই, মঙ্গলের দৃষ্টি নেই। এইগুলো তো নেগেটিভ পাওয়ার। এইগুলো মানুষের ভিতরে সাহস দেয়, দুর্ধর্ষতা দেয়। এইগুলো তো কন্যা রাশির ভিতরে নাই। তার ভিতরে রয়েছে নমনীয়তা, সদয় প্রবৃত্তি, ইতিবাচক গুণ। এই যে গুণগুলো রয়েছে তার ভিতরে, এইগুলোর নেগেটিভিটি দ্বারা প্রভাবিত না হওয়ার কারণে, নেগেটিভিটির কোনো প্রভাব তার ভিতরে তো নাই। না থাকার কারণে সে নিজেকেই নিজে সেভ করতে পারে না। একটা মাছের গায়ে কাঁটা থাকে, কোনো গোলাপের গায়ে কাঁটা থাকে, যেকোনো কিছুই নিজেকে নিজেই কাঁটা দিয়ে আবৃত করে রাখে, যাতে নিজেকে নিজে সুরক্ষা দিতে পারে। কিন্তু কন্যা রাশির ডিফেন্স দুর্বল। কন্যা রাশির ডিফেন্স দুর্বল হওয়ার কারণে এই অবস্থা। কিন্তু তুলা রাশি কিন্তু সেরকম না। তুলা রাশির মানুষকে কিন্তু আপনি কখনো কনভিন্স করতে পারবেন না। অসম্ভব। কনভিন্স করা যায় না। কারণ তাদের বুদ্ধির লেভেল অনেক উচ্চ মাত্রায় এবং তারা যেকোনো বিষয়ে ভালো মন্দ উভয় দিক দেখতে পায়। কারণ এই যে তার উপরে রয়েছে রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং সবচেয়ে বেশি দৃষ্টি তার উপরেই আছে। সুতরাং সে সব রকমের পরিস্থিতিকে জানে। এইজন্যই সে জাজ হতে পারে। সে প্রভাবিত হয় না। এইজন্যই তো তুলাদণ্ড দেওয়া রয়েছে তার রাশিতে। সে সব রকমের নেগেটিভিটি দ্বারা প্রভাবিত হয়েই শ্রেষ্ঠ। তুলা রাশি কিন্তু শ্রেষ্ঠ রাশি। কেন হয়েছে? কারণ এত কিছু, এত নেগেটিভিটি, এত কিছু দ্বারা প্রভাবিত হয়েও তুলা রাশি হচ্ছে শ্রেষ্ঠ রাশি। তাহলে তার জাজমেন্টের লেভেল কোথায়? তাকে কিভাবে কনভিন্স করা সম্ভব? অথচ কনভিন্স কনভিন্স করার বিষয়ে যদি আপনি যান কন্যা রাশিতে, কন্যা রাশির মানুষকে আপনি অতি সহজে কনভিন্স করতে পারবেন। তারা অনেক বেশি নমনীয় এবং উদার, অনেক বেশি সেনসিটিভ, অনেক বেশি ইমোশনাল। তাদেরকে আপনি অতি সহজেই কনভিন্স করে ফেলতে পারবেন। কিন্তু তুলা রাশির মানুষকে আপনি কখনোই কনভিন্স করতে পারবেন না। র‍্যাংকিংয়ে যদি আমরা তুলার একটু পরেই দেখতে পাবো যে মেষের ঘরটায় দেখেন 5 লেখা আছে। অর্থাৎ র‍্যাংকিংয়ে কিন্তু অনমনীয়, সহজে নমনীয় হয় না এবং খুবই মানে সংঘর্ষ। তুলা রাশির জীবনে যেরকম সংঘর্ষ, মেষের জীবনেও কিন্তু সেরকম সংঘর্ষ রয়েছে। সেখানে কিন্তু 5 লেখা আছে। অর্থাৎ যে সংখ্যা যত বেশি বড়, তার জীবনে সংঘর্ষের পরিমাণটা ততই বেশি। কন্যা রাশির জীবনে আমরা যতই বলি অনেক সংঘর্ষ, অনেক সংঘর্ষ, বাস্তবে কন্যা রাশির মানুষ সংঘর্ষ তো দেখেই নাই। তার শরীরেই তো দুর্বল। কন্যা রাশির মানুষের শরীরের হাড় কেমন? নরম না? তার শরীরের গঠনই তো নমনীয়, অনেক নরম। সুতরাং তারা অতি অল্পতেই মানে অনেক সেনসিটিভ হওয়ার কারণে, বুদ্ধিবলের কারণে অনেক সেনসিটিভ। এইজন্য সমস্ত বিষয়কেই তারা অনেক কঠিন মনে করে। তারা
সামান্য আঘাত পেলে সেটাকে অনেক বড় মনে করে ফেলে, তিলকে তাল মনে করা। কিন্তু আসলে যে কষ্ট সহ্য করা, সেই কষ্টটা তো আসলে তুলা রাশি, মেষ রাশি কত গুণ বেশি সহ্য করে। আমরা যদি তুলা এবং কন্যার ভিতরে ডিফারেন্স করি তাহলে দেখব ৯ ডিফারেন্স আছে। অর্থাৎ কন্যার থেকে তুলা ৯ গুণ বেশি কষ্ট জীবনে সহ্য করে থাকে, ৯ গুণ বেশি কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যায়। কিন্তু কন্যা তো সেটা বোঝে না। সে তো অল্পকেই, সামান্য বিষয়কেই সে অনেক কঠিন মনে করে বসে থাকে। সে কিন্তু জীবনে যে তুলা, তুলার মানুষ যেরকম নিজে থেকেই জ্ঞান অর্জন করে, প্রতিনিয়ত ছুটতে থাকে, প্রতিনিয়ত নিজের ভিতরে জ্ঞান, ঐশ্বরিক ভাবনা বা আধ্যাত্মিক চিন্তা বা জনকল্যাণমূলক কাজ বা ন্যায় বিচারের ভাবনা, এই যে বৈশিষ্ট্যগুলো সে অর্জন করে, কন্যা কিন্তু ওই কাজটা করে না। এখানেই পার্থক্য। কন্যা অন্যের উপর বসে থাকে, অন্যের উপর নির্ভর করে। কারণ নির্ভরশীলতা, কন্যা রাশির মানুষের ভিতরে একটা নির্ভরশীলতার বৈশিষ্ট্য রয়েছে। কারণ এর ভিতরে চন্দ্র, চন্দ্র আছে 13 নম্বর নক্ষত্রে, এবং চন্দ্রের নির্ভরশীলতা, এখানে বুধ আছে, বুধ নির্ভরশীল গ্রহ। কিন্তু কেউ যদি আহ, চিত্রা নক্ষত্র পায় তাহলে তার কথা ভিন্ন, তার ভিতরে একটু বৈশিষ্ট্য ভিন্ন থাকে। কিন্তু দেখা যায় যে অধিকাংশ কন্যার মানুষই কিন্তু এই টাইপের হয়। তাদের ভিতরে অতিরিক্ত নমনীয়তা, অতিরিক্ত বিনয়ী ভাব, অতিরিক্ত সদয় ভাব, এইটাই তার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, যে তারা অল্পতেই ভেঙে পড়ে। কন্যার মানুষ এই কারণে সহজে কামব্যাক করতে পারে না। আপনারা যদি অন্য রাশিগুলো খেয়াল করে দেখেন, মেষের পরে আমরা যদি দেখি কুম্ভের দিকে তাকাই, কর্কটের দিকে তাকাই, তারাও কিন্তু অনেক কঠিন। কুম্ভ, কর্কট এরা কিন্তু ৪ সংখ্যায় আছে। অর্থাৎ তাদের উপরে যে রাহু, মঙ্গল, শনির প্রভাব রয়েছে, বৃহস্পতির প্রভাব রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ রাশির মানুষ অন্য যে কোনো রাশি থেকে একেবারে ব্যালেন্সে আছে। সবচেয়ে বেশি ব্যালেন্সড রাশি বৃষ রাশি। সুতরাং আমার মনে হয় যে আজকের পর থেকে আপনারা বৃষ রাশির প্রতি একটু ভিন্ন দৃষ্টিতে তাকাবেন আশা করব। এরপরে আমরা যদি বলি যে সবচেয়ে ক্ষমতাশালী কিছু রাশি, যেগুলো আমরা ধনু রাশি, সিংহ রাশি বা অন্য কিছু রাশি যেগুলো অন্য ভিডিওতে সাজেস্ট করা হয়, আপনারা সেই রাশির অবস্থাটাও একটু দেখেন। সিংহ রাশি, সিংহ রাশি কিন্তু ২ এ আছে। অর্থাৎ সিংহ রাশির জীবনে কতটা সংগ্রাম সংঘর্ষ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। তার নিচে ২ লেখা আছে। অর্থাৎ সিংহ রাশিকে কতটুকু সংঘর্ষ করতে হয়। ধনু রাশিও কিন্তু সমান সংঘর্ষ সিংহের মতন দেখাচ্ছে। অন্যদিকে তার চাইতে একটু কম সংঘর্ষ করতে হচ্ছে বৃশ্চিককে। বৃশ্চিক ব্যালেন্সের প্রায় কাছাকাছি আছে কিন্তু। মীনকে একটু খেয়াল করেন। মীনের নিচে -1 আছে। অর্থাৎ এই কন্যার পরপরই কিন্তু সেনসিটিভ, সদয়, অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত সুন্দর, যারা মানুষের উপর পাশবিক আচরণ করতে পারে না, খুবই অল্পতেই গলে যায়। কন্যা রাশি এবং মীন রাশি, এবং যদি আমরা বৃষ রাশিকেও বলি তাতেও অত্যুক্তি হবে না। এই কয়টা রাশি অতি সহজেই মানুষের উপরে কিন্তু বিশ্বাস করে ফেলে, অতি সহজে কনভিন্সড হয়ে যায়, অতি সহজেই মানুষের প্রেমে পড়ে যায়, অতি সহজেই প্রতারিত হয়ে যায় এই রাশিগুলো। কারণ এদের ভিতরে নেগেটিভিটি একেবারেই কম, একেবারে কম নেগেটিভিটি। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যদি বলেন সবচেয়ে ভালো মানুষ কোন রাশিতে আছে, সবচেয়ে ভালো মানুষ অর্থাৎ কেবলই ভালো গুণ আছে, কেবলই ভালো গুণ, আপনারা যদি খুঁজতে থাকেন, আপনি তাকে যা দিবেন আপনি তাই ফেরত পাবেন। এরকম কিছু রাশি, সেটা হচ্ছে ১ নম্বরে আছে কন্যা রাশি। সবচাইতে ভালো রাশির ভিতরে, ভালো রাশি বলতে আমি বোঝাচ্ছি যে মানসিকতার দিক থেকে ভালো। তার ভিতরে আপনি যদি মানবিক সম্পদ খোঁজ করেন, মানবিক সম্পদ, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, ক্ষমাশীলতা, এরকম ভালো, ভালো গুণ যদি আপনি অনুসন্ধান করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে কন্যা রাশি আগে রয়েছে। এরপরে রয়েছে মীন রাশি, তারপরে পেয়ে যাবেন বৃষ রাশি, এরপরে রয়েছে বৃশ্চিক রাশি, এরপরে সিংহ এবং ধনু রাশি, তারপরে দেখা যাচ্ছে মকর এবং মিথুন রাশি, তারপরে রয়েছে কর্কট ও কুম্ভ রাশি, এরপরে আছে মেষ রাশি, এবং তারপরে সবার শেষে আছে কিন্তু তুলা রাশি। অথচ আপনি কঠোরতা, ন্যায় বিচার, দৃঢ়তা, যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সবকিছুকে শান্ত করা, এরকম দিক থেকে যদি হিসাব করেন যে যে হচ্ছে কনভিন্সড হয় না, কোনোভাবেই কনভিন্স করা সম্ভব না, অর্থাৎ তার দৃঢ়তার কাছে সবকিছুই পরাজিত হয়ে যায়, এরকম দিক থেকে আপনি যদি হিসাব করেন তাহলে প্রথমেই থাকবে তুলা রাশি, তারপরে থাকবে মেষ রাশি, এরপরে আছে কর্কট ও কুম্ভ রাশি, তারপরে দেখতে পাচ্ছেন মকর ও মিথুন রাশি, তারপরে থাকছে ধনু রাশি, সিংহ রাশি, এবং এরপরে আছে বৃশ্চিক রাশি, তারপরে থাকছে বৃষ, এবং সবশেষে মীন ও কন্যা রাশি। আপনারা হয়তো এই অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। এই অ্যানালাইসিস আপনাকে সব কিছুতে হেল্প করবে। এখন আমি বলব যে আপনার জীবনটা আসলে কোন দিকে যাচ্ছে তার একটা ক্যালকুলেশন যদি করি, আপনারা হিসাব করেন যে আপনাদের লগ্ন কোথায়, কোন ঘরে, সেই তারপরে হচ্ছে আপনাদের রবি কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, এই ৩টা ঘর, ৩টা ঘরের বিশ্লেষণটা আপনারা যদি একটু নেন, যে আমি যদি আমার কথা বলি, আমার হচ্ছে লগ্ন তুলা, তাহলে আমি নিলাম এখান থেকে ৭। তারপরে আমার রাশি হচ্ছে মেষ, তাহলে আমি এখান থেকে নিলাম ৫, ৭ আর ৫ হয়ে গেল ১২।
এরপরে আমার হচ্ছে রবি কোথায়, আমার রবি হচ্ছে সিংহতে, তাহলে সেখান থেকে নিলাম আরও 2, তাহলে 7 + 5 + 2 14 হয়ে গেল। তার মানে আমার জীবনের সংঘর্ষের লেভেল কিন্তু 14তে আছে। এবার আপনি হিসাব করে দেখেন তো আপনার রবি কোথায়, চন্দ্র কোথায়, লগ্ন কোথায়, কোন কোন ঘরে।